গ্রুপ ডি এর কথা কিন্তু বেশ, সেখানেও একটা মানে যদি আমরা গ্রুপ বি কে বলি গ্রুপ অফ এক্সট্রিম ডেপথ, সেখানে গ্রুপ ডিও কিন্তু কম মানে কম্পিটিটিভ না। সেখানে ফ্রান্স আছে, নেদারল্যান্ডস আছে, এবং সেখানে আছে অস্ট্রিয়া, এবং সেখানে আছে পোল্যান্ড। লাইক ফ্রান্সকে নিয়ে আসলে এখানে বাড়তি করে কথা বলার কিছু নেই। প্রত্যেকটা টুর্নামেন্টেই এখন যেটা দিদিয়ের দেশম, তিনি 12 বছর ধরে ফ্রান্সকে কোচিং করাচ্ছেন, মোটামুটি একটা ফ্যামিলি হয়ে গেছে, এবং তিনি হচ্ছেন সেই দলের গ্র্যান্ড প্যারেন্ট। মানে এখন ভাইভটা এরকমই হয়ে দাঁড়িয়েছে। কিলিয়ান এমবাপে এই টুর্নামেন্টে আসার আগে তার রিয়াল মাদ্রিদের যাওয়াটা কনফার্ম, সো তার মোরালটাও বেশ মোটামুটি হাই ধরে নেওয়া যাচ্ছে। যেই টিমটা অ্যানাউন্স করা হয়েছে সেখানে যেরকম ভালো এক্সপিরিয়েন্স প্লেয়াররাও আছেন, আবার যেই আপ অ্যান্ড কামিং স্টাররা রয়েছেন, কামাভিঙ্গা রয়েছেন, চুয়ামেনি, বাট চুয়ামেনি আসলে তিনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, যেহেতু তার একটা ইনজুরি ছিল, শেষ পর্যন্ত দেখার বিষয় আছে। এবং যেটা বলছিলাম যে পুরোপুরি একটা স্টারের স্কোয়াড, এবং মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রান্স কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই। তাকে যখন আসলে ডাকা হলো লাস্ট ম্যাচটা তিনি খেললেনও। দুর্দান্ত কিন্তু তিনি খেলেছেন, মানে এখনো তিনি ফুরিয়ে যাননি, এবং এটা তো ফ্রান্সের জন্য আরেকটা শক্তির জায়গা যে মিডফিল্ডে কামাভিঙ্গা, চুয়ামেনি, এনগালো কন্তে সবাই অ্যাভেলেবল, আর্জেন রাবিও আছে। তবে ফ্রান্সের যে ব্যাপারটা নিয়ে কনফিউশন তৈরি, এখনো সেটা পরিষ্কার হয় নাই। ফ্রান্স যে কানাডার সঙ্গে খেললো সে ম্যাচে কিলিয়ান এমবাপে খেলেন, এবং এমবাপে না থাকলে, এমবাপে যদি আপনি বিশ্বকাপের ফাইনালে যদি চলে যায় 2022 বিশ্বকাপ, এটা কি আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স হয়েছিল নাকি আর্জেন্টিনা ভার্সেস কিলিয়ান এমবাপে হয়েছিল? কিলিয়ান এমবাপে ক্লিক না করলে পরে ফ্রান্সের এই দলটায় গোল করাটা একটা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আবার এমবাপে খুব ভালো খেলতে পারবেন না যদি না গ্রিজমান কন্ট্রিবিউট না করেন, যদি না অলিভিয়ার জিরু ওই জায়গায় ফাঁকা স্পেসটা তৈরি না করে দেন, এই ব্যাপারগুলো আছে। কিন্তু মূল সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে ডিফেন্সে কয়েকটা জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক আছে। ডিফেন্সে কিন্তু একটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে উইলিয়াম সালিবাকে আসলে খেলানো হবে কিনা। কারণ দেশম কিন্তু বারবারই এটা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছেন যে উপমেকানো এবং কোনাতে হচ্ছে তার ট্রাস্টেড সেন্টার ব্যাক পেয়ার, সেখানে সালিবাও কিন্তু মানে দাবিদার ডেফিনেটলি যে সালিবা কে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে মনে হয় এটা একটা অবিচারও হতে পারে, যদিও দিদিয়ের দেশম তার কাছেই সবই, স্পেশালি আপনি যখন এই সিজনটার পর, রাইট, স্পেশালি আপনি যখন উপমেকানোর অফ ফর্ম দেখবেন পুরো সিজন জুড়ে, আর এইরকম ভাবে সালিবার পুরো বিপরীত একটা ফর্ম গেছে। কিন্তু দিদিয়ের দেশের একটা ব্যাপার হচ্ছে তিনি নিজের প্লেয়ারকে এইভাবে ক্রিটিসাইজ করেন। মানে তিনি উইলিয়াম সালিবাকে যেমন ধুয়ে দিয়েছিলেন মার্চ মাসে, তিনি একই রকম ভাবে ফার্লান মেন্দিকে ধুয়ে দিয়েছিলেন, লেফট ব্যাক যিনি রিয়াল মাদ্রিদের। কিন্তু তিনি আবার রিসেন্টলি বলছেন যে মেন্দি রিয়াল মাদ্রিদের হয়ে খুব ভালো করেছেন, ডিফেন্সিভলি তার আরেকটু উন্নতি হয়েছে। এবং আমি শেষ ম্যাচটাও দেখছিলাম ফ্রান্সের কানাডার সঙ্গে, সেই ম্যাচে বদলি হিসেবে মেন্দিকে নামানো হয়েছিল থিও হার্নান্দেজের জায়গায়। কিন্তু সেন্টার ব্যাকের যে জায়গাটা, ওইখানে আমার কাছে মনে হয় যে ইব্রাহিমা কোনাতে নাকি উপমেকানো নাকি সালিবা, একটা টুর্নামেন্ট যখন জিততে কোনো একটা দল যায় তখন এই সেন্টার ব্যাক নিয়ে কনফিউশন থাকলে একটা বিপদ অনেক সময় ঘটে যায়, হতেই পারে। এবং এই সেন্টার ব্যাক প্রবলেমটা কিন্তু আরেকটা দল এই গ্রুপের নেদারল্যান্ডসে, সেখানেও কিন্তু কিছুটা হলেও আছে। যেমন নেদারল্যান্ডসও এই টুর্নামেন্টে বেশ শক্ত একটা দল নিয়ে আসছে, তাদের যেমন এক্সপিরিয়েন্স আছে, নতুন প্লেয়াররা রয়েছেন। রোনাল্ড কুমান তিনি নেশনস লিগে ম্যানেজ করেছেন, কিন্তু তিনি প্রপারলি একটা প্রথম মেজর টুর্নামেন্ট একজন কোচ হিসেবে ম্যানেজ করতে যাচ্ছেন। সো এবং তারও কিন্তু এই ধরনের প্লেয়ারদেরকে পাবলিকালি তাদেরকে কথা শোনানোর কিন্তু তারও একটা ব্যাপার রয়েছে। এবং নেদারল্যান্ডসের আপনি ডিফেন্স নিয়ে যেমন বলছেন যে একটা চিন্তা, অ্যাটাকিং থার্ডেও কিন্তু হচ্ছে গিয়ে দুশ্চিন্তা বাড়ছে নেদারল্যান্ডসের। কিন্তু মেমফিস ডেপাই আছেন, তিনি ইনজুর্ড ছিলেন, কিন্তু তিনি ফিরেছেন মোটামুটি। আবার অ্যাটাকের পেছনে যাদের যে মিডফিল্ডার রয়েছেন, অপশনস রয়েছে, কিন্তু সেই অপশনসগুলোকে কিভাবে কাজে লাগানো হবে সেটাও নিয়ে কিন্তু একটা যে কাজটা হবে, যে নেদারল্যান্ডসের মানে ভেগহর্স্টের কথাটা একটু টেনে নিয়ে আসি। মানে যদি ভেগহর্স্টকে দিয়ে স্টার্ট করানো হয় তাহলে হয়তো আমরা এমন উইঙ্গার দেখবো যারা ক্রস দেওয়ার চেষ্টা করবে। নেদারল্যান্ডসের টুর্নামেন্ট শুরু হওয়ার সময় নেদারল্যান্ডস ক্রোয়েশিয়ার মতো আরেকটা দল যাদেরকে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আপনি দেখবেন যে নেদারল্যান্ডস ভালো করলে অনেক দূর চলে যাবে, আবার মন্দ করলে তারা অনেক আগে ভাগে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবে। নেদারল্যান্ডসের এইরকম একটা স্বভাব আছে। তো ওইখানে দেখার বিষয় যে ফরওয়ার্ড লাইনে যখন রোনাল্ড কোমান তিনি তার মানে কোডি গাকপোকে যদি তিনি নামান, তাহলে হয়তো আমরা দেখবো যে এমন কোনো ফরওয়ার্ড তারা ইউজ করছে দুপাশে যারা হয়তো কাট করে ভেতরে ঢোকার চেষ্টা করবে। কিন্তু ভেগোর যখন নামবে তখন হয়তো
ক্রসের আধিক্য আসে, এরকম ওয়াইড মিডফিল্ডারকে যদি সেই জায়গায় ইম্পোজ করা যায়, এরকম একটা তবে ভাবনা থাকতে পারে। নেদারল্যান্ডসে একটা মধুর সমস্যা হতে পারে রোনাল্ড কুমানের জন্য। তিনি আসলে জেরেমি ফ্রিম্পংকে খেলাবেন নাকি ডেনজেল ডামফ্রিজকে খেলাবেন। মানে জেরেমি ফ্রিম্পং যে সিজনটা কাটিয়েছেন তিনি ডেফিনেটলি ডিজার্ভ করেন এই জায়গার প্লেসটা, এবং এখানেই আসলে ঠিক করতে হবে যে তিনি 4-ম্যান ব্যাকলাইনে খেলাবেন নাকি 3-ম্যান ব্যাকলাইনে 3-5-2-তে দুজন ফরওয়ার্ডকে দিয়ে খেলাবেন। সেখানে কিন্তু যদি আপনি 4-এ যান তাহলে আপনি নিশ্চয়ই ফ্রিম্পংকে খেলাতে চাইবেন। যদি আপনি 4-ম্যান ব্যাকলাইনে যান, যদি যান, মানে যদি চান। আর মাঝখানে ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ফ্রিম্পং কিন্তু এটা রেগুলারলি করেছেন, তিনি কিন্তু ওভারল্যাপ করে অনেক ওয়াইডে খেলেন এবং তিনি কিন্তু উইঙ্গার রোলেও কিন্তু শুরু করেছেন মাঝখানে একটা ম্যাচে। ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ফ্রেন্ডলি যে ম্যাচগুলো হয়েছে সেখানে ফ্রিম্পং কিন্তু ওয়াইড রোলেও খেলেছেন। তাকে চাইলে আপনি রাইট ব্যাকেও খেলাতে পারবেন, কিন্তু ডেনজেল ডামফ্রিজকে আপনাকে কিন্তু সেই উইং ব্যাক রোলেই খেলাতে হবে। ডামফ্রিজ বোধহয় আরেকটু ফিজিক্যালি স্ট্রঙ্গার, বয়স যেহেতু একটু কিছুটা ফ্রিম্পং এর চাইতে পরিণত। সো যদি দরকার পড়ে সেকেন্ড ফেজে ডামফ্রিজ শুরু করতে পারেন, ফ্রিম্পং শুরুতে শুরু করলেন, তবে সেটা তো আসলে রোনাল্ড কুমানের। তার মানে এই গ্রুপ থেকে ধরেন ফ্রান্স এবং নেদারল্যান্ডস এই দুইটা দলই কাগজে কলমে মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন। লেভানডফস্কির ব্যাপারে একটু পরে আসি, বিকজ একটু পেকিং অর্ডারে অস্ট্রিয়াকে এগিয়ে রাখতে হচ্ছে, বিকজ অস্ট্রিয়াকে নিয়ে মোটামুটি রালফ রানিয়েক তিনি অনেকটা সময় পেয়েছেন এবং এমনটা সময়ে তিনি চাচ্ছিলেন বলেই তিনি বায়ার্ন মিউনিখকে পর্যন্ত না করে দিয়েছিলেন যে তিনি অস্ট্রিয়া দলটাকে তিনি ভালোভাবে এই টুর্নামেন্টে নিয়ে ম্যানেজ করাতে চান। এবং অস্ট্রিয়া টিম কিন্তু এখন মোটামুটি বেশ ভালো পজেশনাল ফুটবল, তো ডেফিনেটলি হাই প্রেসিং ফুটবল, হাই অকটেন ফুটবলটা খেলছে এই রালফ রানিয়েকের অধীনে। তাদের দলটাও অনেক ইয়াং, মার্সেল সাবিৎজার আছেন, তার একটা দুর্দান্ত মৌসুম তিনি কাটিয়েছেন। যদিও তাদের মেইন পার্সন যে মেইন ম্যান ডেভিড আলাবা তিনি নেই, কিন্তু সেটা নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত না রালফ রানিক। তিনি মোটামুটি যেই মোটিভেশন নিয়ে দলটাকে নিয়ে এসছেন এই টুর্নামেন্টে, অন্তত এই গ্রুপ থেকেও কিন্তু আসলে মানে অন্তত নেদারল্যান্ডস এবং পোল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতেই পারে। তার মানে হচ্ছে আমরা একটা জিনিস যদি আমরা হিসাব করে ধরেন হচ্ছে গ্রুপ বি, তো ধরার কিছু নেই, গ্রুপ অফ ডেথ। এরপর মনে হয় এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা যায় নাকি? কাছাকাছি, ডেফিনেটলি খুবই কাছাকাছি। যে কারণে আসলে পোল্যান্ডকেও আমাদেরকে বলতে হচ্ছে যে পোল্যান্ডের যে বর্তমান পরিস্থিতি, কারণ রবান লেভানডফস্কির আলটিমেটলি বয়স হয়েছে, তো ভদ্রলোকের মানে দেওয়া যাচ্ছে না। এবং পোল্যান্ডের সার্বিক পরিস্থিতিটাও আসলে যে খুব ভালো তা কিন্তু না। তাদের খুবই রকি একটা কোয়ালিফিকেশন ক্যাম্পেইন গেছে, মাঝখানে তাদের কোচকে নিয়েও কথা হচ্ছিল যে প্রেভিরিয়েটস তিনি যেভাবে দলকে খেলাচ্ছেন, মাঝখানে কিন্তু সান্তোস ছিলেন, কিন্তু ফের্নান্দো সান্তোস ছিলেন, তার কিন্তু চাকরিটাও চলে গেল তিনি পোল্যান্ডকে এই প্লে অফের খেলানোর আগে। তারপর নতুন কোচ আসলেন, মোটামুটি তারা এখন কোয়ালিফিকেশন করে হচ্ছে এই ইউরোতে এসছে। কিন্তু যেটা বললাম যে পজিটিভিটিটা খুবই কম বলে মনে হচ্ছে, খুব একটা এক্সপেকটেশনও মনে হয় তাদের দেশে মানে ব্যাক ইন দেয়ার কান্ট্রি খুব একটা মনে হচ্ছে না। আচ্ছা, একদম সহজ একটা গ্রুপে চলে যাই, গ্রুপি মানে এখানে বেলজিয়ামই সবার আলোচনার বিষয়। আচ্ছা, বেলজিয়াম নতুন বেলজিয়ামকে আমরা 2018 থেকে না 14 থেকে আমরা বলছি যে গোল্ডেন জেনারেশন অফ বেলজিয়াম, এবার কিছু একটা করে ফেলবে, এবার কিছু করবে যে বেলজিয়াম। এবার যে গ্রুপে পড়েছে এই গ্রুপ থেকে তো গ্রুপ স্টেজটা পার হয়ে যাওয়ার কথা, এরপরে আসলে বোঝা যাবে বেলজিয়ামের দ্বারা কিছু করা সম্ভব কিনা। তেদেস্কো তিনি মোটামুটি তিনি আসার পর এখন পর্যন্ত একটা ম্যাচও হারেননি বেলজিয়ামের হয়ে, কিন্তু বেলজিয়ামের হয়ে তার সঙ্গে থিবো কোর্তোয়ার যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটার বেশি কিছু দেখাও গেল না, কারণ কোর্তোয়া তিনি এবার খেলছেন না, ইনজুরি ছিল, কিন্তু তিনি এই টুর্নামেন্টে খেলছেন না, কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দারুণ করলেন। তারপর আসলে তাকে 3 জনের গোলকিপার হিসেবে রাখা হয়নি। এবং মানে ওই জায়গাটা দেখলেই মনে হয় যে আপনি ওভাবে কাউকে নোন কোনো ফেস কিন্তু গোলকিপিং এ নেই। কামিন্সকি আছেন, ম্যাট সেলস আছেন, কিন্তু যেটা হয় যে ডি ব্রুইনার রিলেটেড বেশি কিনা বা ফোকাসড কিনা এই দলটা ডি ব্রুইনার রিলেটেড ফোকাসড ডেফিনেটলি, কিন্তু কিছু ইয়াং প্রসপেক্ট আছেন যারা কিন্তু বেলজিয়ামের হয়ে পরবর্তী রাউন্ডে যদি তারা চলে যায় সেখানে ভালো কিছু করে দেখাতে পারেন। ইয়োহান বাকায়োকা আছেন এবং সেই পুরনো লুকাকু তো আছেনই, যিনি আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে গিয়ে ভালো করেন, কতটুকু ভালো করেন এই বেলজিয়ামের অধীনে সেটা দেখাই যাবে। মুনিয়ের যে বয়স, তিনি তো স্কোয়াডে ছিলেন, ভেরটঙ্গেন পর্যন্ত আছেন, তিনিও ইনজুর্ড হয়ে যাবেন কিনা, মানে ইনজুরি এখন তার আছে, তিনি শেষ পর্যন্ত ফিট হবেন কিনা জানি না। আবার একটু ইন্টারেস্টিং যে বেলজিয়ামের স্কোয়াডটা 25 জনের এবং এখান থেকে বাড়ছে না, 25-এই তারা থাকছে। ইউক্রেনকে নিয়ে একটু আলাদা করে একটু বলি। ইউক্রেনের ইয়ারেমচুকের কথা বলা যেতে পারে, ইউক্রেনে আপনি একই সঙ্গে বলতে পারেন হচ্ছে মিখাইলো মুদ্রিকের কথা। এই ফরওয়ার্ডরা যেই কাজটা ভালো পারেন সেই কাজটা হচ্ছে তারা যে কোনো ডিফেন্সকে, আমি মানে এটা এইভাবেই বলতে চাই, যে কোনো ডিফেন্সের পরীক্ষা তারা নিতে পারেন। এই দুজনের সে সামর্থ্য আছে। যদিও আপনি ক্লাবের ফর্ম যদি ধরেন তাহলে আপনি বলবেন যে আরে ভাই না,
হ্যাঁ, কিন্তু ইউক্রেনের আরো কয়েকটা কাজ করবে। জার্মানিতে যেহেতু খেলা হচ্ছে, ইউক্রেন প্রচন্ড সাপোর্ট পাবে, ইউক্রেন ডেফিনেটলি প্রচুর সাপোর্ট পাবে, বিশ্বের সাপোর্ট পাবে। যে কাজটা এবার এশিয়ান কাপে হচ্ছে প্যালেস্টাইনের সঙ্গে, প্যালেস্টাইন কিন্তু খুব ভালো করলো, তাই না? ইউরোপে এই একই রকম ভাইবটা পেতে যাচ্ছে ইউক্রেন, এবং আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে ইউক্রেন থ্রু করে যাবে। স্লোভাকিয়াও আছে, স্লোভাকিয়ার প্রসপেক্টটাও যে খুব একটা ভালো বলা যাচ্ছে না, কারণ কালজোনা মাঝখানে তাকে ডাবল ডিউটি পালন করতে হয়েছে। তিনি নাপোলির কোচ ছিলেন, তিনি আবার স্লোভাকিয়ার কোচও ছিলেন। সো সব মিলে আসলে বেলজিয়াম এই গ্রুপ থেকে থ্রু করে যাবে, এবং সম্ভবত ইউক্রেনই সবচেয়ে বেশি দাবিদার পরে রাউন্ডে চলে যাওয়ার। মনে হয় না এখান থেকে আমরা বেস্ট থার্ড টিম এই গ্রুপ থেকে হয়তো দেখবো বলে মনে হচ্ছে না। গ্রুপ বাকি রয়েছে আর একটা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্রুপ, অর্থাৎ গ্রুপ এফ। তুরস্ক, চেক রিপাবলিক, পর্তুগাল, রাইট? প্রথমে আমরা কি রোনালদোকে দিয়ে শুরু করি, তাই না? খেলবেন কি খেলবেন না, এটাই এখন বড় প্রশ্ন। রোনালদো খেলবেন কি খেলবেন না, এই প্রশ্নটা যদি জনসাধারণের মনে খুব বেশি ঘুরপাক খায়, তাহলে আমরা বোধহয় এইটুকু আশ্বস্ত করতে পারি যে রোনালদো আসলে খেলবেন। শুরু করবেন নাকি শুরু থেকে থাকবেন না? রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো শুরু করবেন। কেউ আমার সাথে দ্বিমত আছে? দুটা ম্যাচ তো অন্তত শুরু করবেনই, হয়তো লাস্ট ম্যাচটা। গ্রুপ স্টেজের ম্যাচ তিনি স্টার্ট করবেন বলে আমার কাছে মনে হয়, এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলো তিনি স্টার্ট করলে পরে, যেহেতু তার গ্রুপে আছে জর্জিয়া, টার্কি, গ্রুপে আছে একটা দেশ চেক রিপাবলিক, এদের এগেইনস্টে গোল পাওয়ার সম্ভাব্যতা রোনালদোর ক্ষেত্রে বেশি। এটা এইভাবে বলছি না যে রোনালদো বড় দলের সঙ্গে গোল করতে পারবে না, মোটেই এটা মিন করার চেষ্টা করছি না, কিন্তু রোনালদো যদি গ্রুপ স্টেজ থেকে একবার তার ওই কনফিডেন্সটা খুঁজে পান, ক্রিস্টিয়ানো রোনালদো যে কি করতে পারেন আমরা তো জানি, মানে তার গোল স্কোরিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু কথা হচ্ছে রবার্তো মার্তিনেজ, বিগ টুর্নামেন্ট ফ্লপ অলওয়েজ, এবং এটাও তো আসলে মানে ধরেন ক্রিস্টিয়ানো রোনালদোর লাস্ট ইউরো, কোনো সন্দেহ নেই, রবার্তো মার্তিনেজের নতুন দলের হয়ে তার প্রথম একটা মেজর টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, এটা একটা চিন্তার কারণ। তবে এই গ্রুপ স্টেজের থেকে মনে হয় মানে গ্রুপ স্টেজে ফ্লপ খাওয়ার কিছু নাই পর্তুগালের, তবে ইনফ্যাক্ট পরের ধাপগুলোতে আসলে কি হবে আমার কাছে মনে হয় পর্তুগালের অনেক দূর যাওয়ার সুযোগ আছে। কেন সুযোগ আছে? আমরা যে স্কোয়াডের কথা বলি, ফ্রান্সের কথা বলি, আমরা যেমন বলছি যে ইংল্যান্ডেরও ফরওয়ার্ড পজিশনে অনেক ডেপথ আছে, সেম ব্যাপারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন পর্তুগালের ক্ষেত্রে। পর্তুগালের প্রত্যেকটা পজিশনে মানে প্রায় দুটো করে আপনি ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার প্রত্যেকটা পজিশনে খুঁজে পাবেন। যদি পেপে খেলেন, রুবেন নেভেসের সঙ্গে নামলেই রেকর্ড ভাই, মানে এর চেয়ে বয়সে বেশি ইউরো কেউ খেলে না, এর চেয়ে বেশি বয়সে। ইনফ্যাক্ট ক্রিস্টিয়ানো রোনালদো নামলেও তো রেকর্ড 6টা ইউরো, সেটা ডেফিনেটলি রোনালদো নামতে পারেন। কয়েকটা ব্যাপার যেটা থাকবে, বের্নার্দো সিলভা কই খেলবেন, যেটা আমরা আগের দিন শোতেও বলছিলাম যে ফরওয়ার্ড 3-3 নাকি তিনি মিডফিল্ডের 3, সম্ভবত যাও পারিনিয়াকেই খেলানো হবে, এবং সম্ভবত আমার মনে হয় 4-2-3-1 পর্তুগালের ফরমেশন হতে যাচ্ছে, মানে আমার যতটুকু মনে হয়। এই জায়গায় কি একটু আনলাকি কি ওয়াও ফিনিশ হতে পারে কিনা? আপনি যদি বার্সেলোনায় তার এই সিজন দেখেন, কোয়ার্টার ম্যাচ তিনি স্টার্ট করেছেন, বোধহয় একদমই স্টার্ট করার অন্তত শেষ হাফে যে কিন্তু বেশি একটা ম্যাচ তিনি স্টার্ট করতে পারেননি। এবং আপনি যদি এর আগের রেকর্ডটাও দেখেন, চেলসিতে যখন তিনি ছিলেন 6টা মাস, তখনও কিন্তু যে ফিলিশ খুব ভালো পারফর্ম করেছেন মাঠে তা কিন্তু না। সো বার্সেলোনা এবং চেলসির এই ট্র্যাক রেকর্ড মিলে হয়তো তিনি বেঞ্চেই হয়তো তার জায়গা হতে পারে। কিন্তু যদি এরকম হয়, গনসালো রামোসকে স্টার্ট করে দিয়েছেন রবার্তো মার্তিনেজ, আমরা কি তাতে অবাক হব? না, তখন তো মানতে হবে, কারণ ওয়ার্ল্ড কাপেও তো পর্তুগালের সেরা যদি রেজাল্ট নিয়ে আসে, যেমন গনসালো রামোস হ্যাটট্রিক করে দিয়েছিলেন না ওয়ার্ল্ড কাপে, যদি তিনি রেজাল্ট নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় ওই আলোচনাটা একটু চাপা পড়বে। কিন্তু রোনালদোর দরকার এই দলের আছে, হবে, এবং এইটা নিয়ে বোধহয় কারো কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। ওদিন আপনি আরো একটা কথা বলছিলেন না, সেটা যে রোনালদো হচ্ছে ড্রেসিং রুমের ক্যারেক্টার, টিম লিডার, কোনো সন্দেহ নাই। আর এই গ্রুপে বাকি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আসলে কত দূর কি কথা বলবো? তুরস্কের কথা বলি, বাংলাদেশের লোকেরা একটা আলাদা বোধহয় ভালোবাসা থাকে। আমার মনে হয় আমার ব্যক্তিগতই একটা সফট কর্নার আছে 2002-এর তুরস্ক নিয়ে। ইনফ্যাক্ট আমি একটা কাজও করেছিলাম, আমার মনে আছে 2008 ইউরোতে নিহাত খাবেছি, কার মনে আছে জানি না, চেক রিপাবলিকের এগেইনস্টে দুর্দান্ত গোল দিয়ে শেষের দিকে ম্যাচ ঘুরিয়ে নিয়ে চলে গেলেন। তুরস্কর প্রতি অনেক একটা সফট কর্নার থাকে। তুরস্কের কিছু আর্দাগুলার এখন তো নতুন ক্রেজ বা হচ্ছে গিয়ে তাকে নিয়ে নতুন মাতামাতিটা হচ্ছে, তিনিও তো তুরস্কের, চালহানলু, মানে এই দলটা কিন্তু আসলে ইউরোপিয়ান ফুটবলে বেশ কয়েকজন রয়েছে, কিন্তু তুরস্কের রেকর্ড ওই 2002-এর পর আর তারা গ্রুপ স্টেজ পার করতে পারে নাই, মানে ভয়ঙ্কর রেকর্ড। তুরস্ককে আমরা কি এই গ্রুপ থেকে পরের রাউন্ডে নিতে পারবো, মানে দোয়া দূর করেও? সেটা হয়তো আসলে চেক রিপাবলিক একটু হলেও
চ্যালেঞ্জ করতে পারে, কারণ চেক রিপাবলিকের দলটাও আসলে বাদ দিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ প্যাট্রিক শিক তিনি লাস্ট ইউরোতে দুর্দান্ত একটা ক্যাম্পেইন কাটালেন এবং বায়ার লেভারকুজেনের হয়ে তিনি যে ক্লাচ গোলগুলো করেছেন লাস্ট মোমেন্টে, সো শিক এবং তাদের মেইন ম্যান থমাস সুচেক তিনিও আছেন, সো চেক রিপাবলিক উইল বি আ গ্রেট চ্যালেঞ্জ ইন দিস গ্রুপ। আর কে থাকে? জর্জিয়া তো প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। ভিচা খরাচকেলিয়া, বলি নামটা বলি সবার জন্য, যারা আমরা তো নিয়মিত এটা কভার করতে করতে আমরা যখন প্রথম এই নামটা মানে নাপোলির সময় আর কি গতবার আমরা তো কেউ একবার এটা উচ্চারণ করতে পারিনি, এবং এক এক সময় এক এক ভাবে আমাদেরকে করতে হয়েছে, এক এক ভাবে লিখতে হয়েছে, জানি না এটাও ভুল কিনা এবারে ইউরোতে আমরা সেটা বুঝতে পারবো। আমরা একটু উচ্চারণ করি, খেইসা কি বলি আমরা? খুইচা, এখানে একটা উজ্জ হ বা ব এর একটা কিছু আছে, খুইচা খরাচকেলিয়া, এটা তিনি নিজেই হয়তো বলেছিলেন চালিয়ে দেই। জর্জিয়া প্রথমবারের মতো ইউরো খেলছে এবার, তাদের জন্য একটা ইতিহাস। আমি বেশ কিছু ভিডিও দেখছিলাম যখন তারা কোয়ালিফাই করলো ইউরোতে, এক অদ্ভুত অবস্থা, মানে এইগুলোর জন্য মানে ফুটবলিং স্টোরির কথা যদি বলি তাহলে এবারের সবচেয়ে সুন্দর স্টোরিটার ভিতরে একটা সম্ভবত জর্জিয়ার খেলাটা। তাহলে এই গ্রুপ থেকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পর্তুগাল, চেক অথবা তুরস্ক, থার্ড বেস্ট থার্ড টিম তুরস্ককে আমি একটু মানে আমি সবসময় কাজ করছি 2016 ইউরোতে, আমার মনে আছে আমি তুরস্ককে নিয়ে প্রচুর হাইপ তৈরি করেছি, পরে নিজেই হতাশ হয়েছি। আমি সুলতান সুলেমানদের পক্ষে, অটোমানদের পক্ষে, লেটস গো ফর ইট। আপনার যেহেতু সফট কর্নারটা তুরস্কর প্রতি আছে, আমারও একটা সফট কর্নার আছে এই চেক রিপাবলিক, সেই 2004 সালের পাভেল নেদভেদ, কোলার বারোস তাদের প্রতি। সো আমার কলটা হচ্ছে পর্তুগাল, চেক রিপাবলিক হচ্ছে পরের রাউন্ডে থ্রু করে যাবে। আমি জর্জিয়ার উপর ভরসা রাখতে চাই, ঠিক আছে, যেহেতু জর্জিয়াকে সাপোর্ট করার কেউ নেই, খবরাশকেলিয়া তার জন্যই হচ্ছে চাই জর্জিয়া উঠুক। আচ্ছা, আমরা তো আমাদের কি বলে এটাকে প্রেডিকশন বলতে পারি, আমরা আমাদের হিসেব নিকেশ বলতে পারি, আমরা আমাদের মতো করে মিলিয়েছি টুর্নামেন্ট শুরুর আগে। আপনারা নিশ্চয়ই যারা এতক্ষণ দেখেছেন তারা নিশ্চয়ই সেটা মিলিয়ে নেবেন, এবং কমেন্ট সেকশন তো খোলাই থাকলো আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ইউরো দেখছেন আপনি টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.